আমি যেখান থেকে এসেছি আমার অ্যাথলেটিক্স হওয়া ছাড়া মানে অ্যাথলেট হওয়া ছাড়া আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ছিল না। কারণ না ওখানে একটা বাস্কেটবল কোর্ট ছিল, না ওখানে একটা ভলিবল কোর্ট ছিল। তোমার এই যে অ্যাথলেটিক্সের যে দীর্ঘ পথ পরিক্রমণ এবং তোমার যে দুটো সিলভার মেডেল এবং হেপ্টাথলন আমরা জানি অত্যন্ত কঠিন একটা বিষয়, ট্র্যাক এবং ফিল্ড দুটো মিলিয়ে দুদিন ধরে এই প্রতিযোগিতাটা চলে। তো এই কঠিন প্রতিযোগিতা তুমি বাঁচতে কেন? আমার গ্রামে আমার প্রথম কোচ যিনি বীরেন ভৌমিক, সে দৌড়াতো, বাংলা ভাষায় দৌড়াতো। আমার দেখে মনে হলো যে আমরাও দৌড়াতে পারি। তুমি কুন্তল রায়কে তোমার কোচ হিসেবে পেয়েছিলে। ডক্টর কুন্তল রায় অ্যাথলেটিক্সের শেষ কথা বলে আমরা জানি। তো তোমার কি মনে হয় ডক্টর কুন্তল রায়ের মতো কোচ এখন খুব অভাব হয়ে গেছে? আমার মধ্যে একটা স্বপ্ন দেখাতে শুরু করলেন যে এই এই একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টটার জন্যে বা ইভেন্টটা করলে পারে আমি দেশের হয়ে মেডেল নিতে পারি বা অলিম্পিক্সে যেতে পারি। আমরা যারা মিডিয়া আমাদের কথাতেই বলতে পারি, আমাদের নিজেদের দোষ আমরা দেখি না, কিন্তু অ্যাথলেটিক্সে কি আমরা গুরুত্ব দিই? মিডিয়াতে কি গুরুত্ব পায়? খুব কম। তোমার সময় কি পেতো? আমার সময় পেত। রানাঘাটের প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে আসা ৪৭ বছরের মহিলাটির কলকাতার ফেয়ারলি প্লেসের ইস্টার্ন রেলের সদর দফতরে ঝাঁ চকচকে অফিসে বসে ওএসডি 1 হিসাবে ফাইল সই করার মধ্যেই যতটাই অভিনবত্ব থাকুক না কেন, সোমা বিশ্বাসও জানেন মাদার অফ অল স্পোর্টস অ্যাথলেটিক্স তাকে এই সম্মান এনে দিয়েছে। বুসান এবং দোহান এশিয়ান গেমসে হেপ্টাথলন রূপজয়ী এই অ্যাথলেটিক্স কিছুটা যেন আজ মর্মাহত অ্যাথলেটিক্সে বাংলা এবং ভারত পিছিয়ে পড়ার জন্য। কর্পোরেট সংস্থাগুলোর আরও বেশি করে এগিয়ে আসার প্রয়োজন আছে বৈকি সেন্টার ফর এক্সেলেন্স গড়ে তোলার থেকে। একক প্রয়াসে রানাঘাটে একাডেমি গড়ে তুলেছেন সোমা। গ্রামগঞ্জ থেকে প্রতিভা খুঁজে আনার স্কাউটদের অভাব তাকে কষ্ট দেয়। বেঙ্গল অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন কিভাবে চলছে তার খোঁজ তিনি রাখেন না, কিন্তু রাজ্য অ্যাথলেটিক্সের আসর দেখে তার আফসোস হয় বৈকি। পরিকাঠামোর অভাবের কথা বারবার বলেও সোমা স্বীকার করেন যে প্রতিবার অভাব নেই, অভাব শুধু তাদের খুঁজে বের করে ভালো করে ট্রেনিং দেওয়ার। ফুটবল ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে নো ননসেন্স জেসি আজ অ্যাথলেটিক্সের ফিল্ড কিংবা ট্র্যাকে তারকা অ্যাথলেটিক সোমা বিশ্বাসের মুখোমুখি নো ননসেন্স জেসি। নো ননসেন্স জেসির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফুটবল কিংবা ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে এবার একটু অ্যাথলেটিক্সে আমাদের পদচারণা। অ্যাথলেটিক্সের পদচারণা বলতে আমাদের সঙ্গে রয়েছেন ফেয়ারলি প্রেসের অফিসে এই মুহূর্তে স্পোর্টস ডিপার্টমেন্টের ওএসডি 1 সোমা বিশ্বাস। কে এই সোমা বিশ্বাস? সোমা বিশ্বাসের পরিচয় দেবার আছে একটি ব্যাপারে, সেটি হচ্ছে বুসান এশিয়ান গেমসে এবং দোহার এশিয়ান গেমসে তিনি দুটো সিলভার মেডেল জিতেছিলেন হেপ্টাথলন বিভাগে, এবং হেপ্টাথলন বিভাগ অত্যন্ত কঠিন একটি বিভাগ। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করবো অ্যাথলেটিক্সের ভবিষ্যৎ এবং ভূত নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সোমা বিশ্বাস ফেয়ারলি প্রেসের অফিসে। সোমা, তোমাকে স্বাগত জানাচ্ছি। সোমা, প্রথমে যে কথাটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে তোমার কেরিয়ারে তুমি রানাঘাটের প্রত্যন্ত একটি গ্রামের মেয়ে ছিলে, সেখান থেকে উঠে এসছো। উঠে এসে তুমি নিজেকে প্রতিভাত করেছো। বুসানে তুমি গোল্ড সিলভার পেয়েছো এবং দোয়াতে সিলভার পেয়েছো। হেপ্টাথলন এমন একটি বিভাগ যেটা 7টা ইভেন্টে হয়, ট্র্যাক এবং ফিল্ডে। তোমার কি মনে হয়? দেখুন, প্রথমত তো খেলাধুলাতে আসা যে সত্যি কথা বলতে আমি যেভাবে মোটিভেটেড হয়েছি, এক নম্বর হচ্ছে আমার বাড়িতে খুব আমার মা বাবার খুব ইন্টারেস্ট ছিল। সেকেন্ড থিং, দেখতাম ভালো খেললে টেললে পেপারে নাম ওঠে, তারপরে ভালো চাকরিও পাওয়া যায়। এই দুটো মোটিভেশন ছিল কিন্তু। আর তারপরে বাড়ির গার্জিয়ানদের একটা সহযোগিতা ছিল এবং আগিয়ে যাওয়ার জন্য একটা সাপোর্ট ছিল, সেই জন্যে আসা। ব্যাস এইভাবেই শুরু। আর আরেকটা জিনিস, আমি যেখান থেকে এসেছি আমার অ্যাথলেটিক্স হওয়া ছাড়া মানে অ্যাথলেট হওয়া ছাড়া আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ছিল না। কারণ না ওখানে একটা বাস্কেটবল কোর্ট ছিল, না ওখানে একটা ভলিবল কোর্ট ছিল বা কেউ করতো। আমার গ্রামে আমার প্রথম কোচ যিনি বীরেন ভৌমিক, সে দৌড়াতো, বাংলা ভাষায় দৌড়াতো। আমার দেখে মনে হলো যে আমরাও দৌড়াতে পারি। ও দেখলো যে হ্যাঁ আমার বাড়ির সঙ্গে চেনাশোনা, বললো হ্যাঁ আসো, বাবাকে বললো পাঠাও। এইভাবেই শুরু হয়ে গেল। আচ্ছা, এইভাবে তো শুরু হলো। তা তোমার এই যে অ্যাথলেটিক্সের যে দীর্ঘ পথ পরিক্রমণ এবং তোমার যে দুটো সিলভার মেডেল এবং হেপ্টাথলন আমরা জানি অত্যন্ত কঠিন একটা বিষয়, ট্র্যাক এবং ফিল্ড দুটো মিলিয়ে দুদিন ধরে প্রতিযোগিতাটা চলে। তো এই কঠিন প্রতিযোগিতা তুমি বাঁচতে কেন? দেখুন, এই
যে কোনো অ্যাথলিটের ইভেন্ট সিলেকশনটা কিন্তু সাধারণত কোচেরাই করে থাকে, তো আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। আমি প্রথম কোচ বীরেন ভৌমিকের কাছে যখন গেছি তখন আমার মানে ঈশ্বর প্রদত্ত ফিজিক্যাল স্ট্রাকচারের জন্য ও আমাকে হাই জাম্পই করাতো, আর আমি খুব ক্লাস 7-এই এই হাইটটা পেয়ে গেছি এবং সেইভাবেই করতাম। কিন্তু যখন একটা সময়ের পরে যখন আমি কলকাতা পোর্ট ট্রাস্ট হয়ে কুন্তল রায়ের হাতে এসে পড়লাম, তখন উনি কিন্তু চেঞ্জ করালেন ইভেন্টটা, যে এবং শুধু চেঞ্জ না, এবং আমার আমার মধ্যে একটা স্বপ্ন দেখাতে শুরু করলেন যে এই এই একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টটার জন্যে বা ইভেন্টটা করলে পরে আমি দেশের হয়ে মেডেল নিতে পারি বা অলিম্পিক্সে যেতে পারি, যেটা আমার ভাবনার অতীতে ছিল। প্রথমত তো আমি এটা মেনেই নিতে পারিনি যে এটা আমার ইভেন্ট হবে এবং এতগুলো ইভেন্ট কি করে করব, সেটা মানে খুব আশ্চর্যের ছিল। এবং হোস্টেলে তখন রুমমেটেরা বলতো, আরে বাবা এতগুলো ইভেন্ট কি করে করবি, 110 মিটার হার্ডল, 200 মিটার, 100 800 মিটার মিটার, হার্ডল, আরো 200 অনেক কিছু। মিটার, 800 মিটার, জ্যাভলিন থ্রো, হাই জাম্প, লং জাম্প, শর্ট পাট, মানে সাংঘাতিক ব্যাপার। 7টা ইভেন্ট, আমরা একটা একটা ইভেন্ট করে পাচ্ছি না। তো রীতিমতন প্রথম কম্পিটিশনে আমাকে কুন্তল রায় স্যার যখন বললেন যে এটা করতে হবে, আমি রীতিমতন কেঁদেছিলাম, আমি কিন্তু করিনি কম্পিটিশনটা। তো স্যার বিরক্ত হয়ে ছেড়েই দিয়েছিলেন। তারপরে আবার যখন উনি বোঝালেন, তারপরে যখন আমি প্রথম কম্পিটিশনে সিনিয়র ন্যাশনালে মেডেল পেলাম, তারপর থেকে কিন্তু মানে আমি আর কাঁদিনি, বরঞ্চ কুন্তল স্যার হাঁপিয়ে যেতেন আমাকে প্র্যাকটিস করিয়ে, যে আমার এই ইভেন্টটা মানে এত ভালো লেগে গেছিল। বাই দি ওয়ে, সোমা তোমার হাইট কত? আমার 5 ফিট 8 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা বাঙালি মেয়েদের মধ্যে দেখা যায় না। সোমা সেই উচ্চতার অধিকারী, এবং সেই উচ্চতার জন্যই সে কিন্তু একাধিক ক্ষেত্রে বুসান এবং দোহাতে তার সিলভার মেডেল পেয়েছে, এবং এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। তার এন্ডিওরেন্স এবং তার প্রতিভা তাকে সেই পথে এগিয়ে নিয়ে গেছে। তা তুমি কুন্তল রায়কে তোমার কোচ হিসেবে পেয়েছিলে। ডক্টর কুন্তল রায় অ্যাথলেটিক্সের শেষ কথা বলে আমরা জানি। তো তোমার কি মনে হয় ডক্টর কুন্তল রায়ের মতো কোচ এখন খুব অভাব হয়ে গেছে? দেখুন, শুধু কুন্তল রায় অবশ্যই, সারা ভারতবর্ষে কিন্তু শুধু কোচের অভাব না, ভালো কোচের অভাব। অ্যাকচুয়ালি আমরা যতই বলি না কেন যে প্রফেশনাল সব ব্যাপারে প্রফেশনালিজম আনতে চাইছি, খুব ভালো কথা, কিন্তু এই প্রফেশনালিজমটা শুধু আর্থিক দিক দিয়ে দেখলে হবে না। প্রফেশনালিজম ওদিকেও রাখতে হবে যে যেখানে তার ইন্টারেস্ট থাকবে, যেখানে তার প্যাশন থাকবে। তবে কোচিং এমন একটা জিনিস, দেখুন আমাদের সমাজে আপনাকে তো বেঁচে থাকতে হবে, এই বেঁচে থাকতে গেলে আপনাকে খেতে হবে, সমাজে আরো জামা কাপড় পরতে হবে, আরো কিছু আছে, তার জন্য কি পয়সার দরকার। আমি মানছি 90% সমস্যার সমাধান হয় আর্থিক, কিন্তু ওই যে 10%, ওই 10%টাই কিন্তু সব মানুষের। তাহলে তো যারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন, তারা তো অলিম্পিক মেডেল কিনে নিতে পারতো, তাই না? সেটা তো না। ব্যাপারটা হচ্ছে এখানে, হ্যাঁ নিশ্চয়ই পয়সার দরকার, কিন্তু তার ব্যতিক্রমও আপনার যদি কিছু করতে চান তাহলে প্যাশন থাকতে হবে, আর ইচ্ছা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। প্যাশন, ইচ্ছে এবং পরিশ্রম, তিনটের সমাহার হচ্ছে সোমা বিশ্বাস। আমরা জানি সে কথা। সোমা যেভাবে একটা প্রত্যন্ত গ্রাম, রানাঘাটের একটি গ্রাম থেকে উঠে এসে নিজেকে প্রতিভাত করেছে, সেটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। একটা কথা বলার আছে, অ্যাথলেটিক্সকে বলা হয় মাদার অফ অল স্পোর্টস, কিন্তু এটা কি ভারতবর্ষে সেইভাবে পালন করা হয়? দেখুন, এটা সেইভাবে যদি পালন করা হতো তাহলে তো আমরা আজকে অলিম্পিক্সে এই কটা মেডেল নিয়ে বসে থাকতাম না। আসলে আমাদের দেশে প্ল্যানিং অনেক কিছুই হয়, পলিসি অনেক কিছুই হয়, কিন্তু তার এক্সিকিউশন হয় না, যার জন্যই দেশটা এরকম। আবার এটাও যতদিন যাচ্ছে, বয়স হচ্ছে, বুঝতে পারছি যে আমাদের মতন দেশে প্ল্যানিং বা পলিসি করে তার এক্সিকিউশন করাটা, কিন্তু ইমপ্লিমেন্ট করাটা খুব টাফ। তো আমার মনে হয় যারা করেন এইগুলো, মানে আপনার কোনো পলিসি করে বা প্ল্যানিং করে, তাদের আরো বেশি ভাবা উচিত যে প্রভিন্স অনুযায়ী বেঙ্গলে কি পলিসি হতে পারে বা হতে পারে। যদিও আমি জানি না সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সম্ভব কিনা, বা এই স্টেটে এই খেলাটার কি ডেভেলপ হবে, বা এরকম যদি করা হয়, এরকম আরো উচ্চ ধরনের ভাবনা যদি ভাবতে পারি আমরা, শুধু ভাবনাতেই না, সেটা কার্যকারী করতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো। তুমি বুসানে এবং দোহাতে
যাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিলে তাদের মধ্যে কি দেখেছো সেই এন্ডিওরেন্স এবং সেই তাদের একটা স্টেটের একটা প্রচন্ড পৃষ্ঠপোষকতা আছে? না দেখুন, আমি তো ওদের সঙ্গে শুধু কম্পিটিশন এরিনাতেই গেছি, বাকি তো ওদের দেশে যাওয়া হয়নি, কাজাকিস্তানেও যাওয়া হয়নি, আমার চায়নাতেও যাওয়া হয়নি। তো সেখানে কি ওরা সাপোর্ট পাচ্ছে আমি জানি না বা দেখিনি, কিন্তু কম্পিটিশন এরিনাতে যথেষ্ট, যেটা মানে সব টিমই করে থাকে সেটা আমাদের টিমও করে থাকে, ম্যাসাজার ফিজিও সব কিছুই থাকছে, সেটা ওদেরও ছিল। সেটা আলাদা করে দেখুন, সবাই যখন ওই লেভেলে আসে এবং বিশেষ করে চায়না আমাদের এশিয়ান কান্ট্রিতে, ওরা যথেষ্ট ওয়েল অর্গানাইজড এবং প্ল্যান করে চলে। তো আমার মনে হয় এরা নিশ্চয়ই সেরকম কিছু করছে বা সহযোগিতা পায়। পায়, না হলে পরে একটা কথা তোমায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বেঙ্গল অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, এটা দীর্ঘদিনের পুরনো একটা। তা আমাদের বর্তমানে বাংলার অ্যাথলেটিক্স এর অবস্থা কিরকম বলে তোমার মনে হয়? দেখুন, এটা তো মানতেই হবে ডিটোরেট করেছে পারফরমেন্স। এবার তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে কেন করেছে, কি বৃত্তান্ত। এটা আমার পার্সোনাল ভিউ হচ্ছে এটা, যে প্রথমত না, মানে পশ্চিমবাংলায় ট্যালেন্টের অভাব নেই, বিশেষ করে অ্যাথলেটিক্সে। আর তার অতীত হচ্ছে কি যে ফেসিলিটির ভারী অভাব, বুঝেছেন? ফেসিলিটির অভাব বলতে সারা পশ্চিমবাংলায় দুটো সিনথেটিকটা, সেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম আর সাইতে। এবং দিনে দিনে এমন এমন পলিসি হচ্ছে যে ওইটুকু ফেসিলিটিও সবাই অ্যাভেল করতে পারছে না। এখন সল্টলেক স্টেডিয়ামে ম্যাক্সিমাম সময় আপনার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আইএসএল থাকে, ডুরান্ড কাপ থাকে, ওটা বিজি থাকে, ওটা করা যায় না। কিন্তু এই বছরে দেখলাম কিছুটা ছেলেমেয়েরা ব্যবহার করতে পেরেছে। আর পশ্চিমবাংলায় অ্যাথলেটিক্সের একটা মেন খনি ছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা যে কারণেই হোক, ওদের পলিসিগত কারণ বা কিছু কারণ, সেই পকেটসটা কিন্তু আস্তে আস্তে খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিরকম সংকীর্ণ বলুন? ওখানে যেমন একটা কমন প্লে ছিল স্কিম, সেটা বন্ধ করেছে। এসটিসি স্কিল ছিল, সেটা বন্ধ করেছে, যেখানে একটা স্টেট লেভেল বা জুনিয়র ন্যাশনাল লেভেলের অ্যাথলিটরা রেসিডেন্সিয়াল বেশি ছিল, এবং তার থেকে যখন তারা একটু ভালো হতো তাদের সেন্টার অফ এক্সেলেন্সি। কিন্তু এখন শুধু সেন্টার অফ এক্সেলেন্সি নেওয়া হচ্ছে, তার নিচে লেভেলের কিন্তু কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না। এবার অন্যান্য স্টেটে এর এফেক্ট হয়নি, কিন্তু পশ্চিমবাংলায় হয়েছে। তার একটাই কারণ, পশ্চিমবাংলায় তো স্টেট গভর্নমেন্ট বা অন্য কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়াল একাডেমি ভরি ভরি নেই, যেটা আপনার বাইরে আছে, উড়িষ্যাতে আছে। ওখানে উড়িষ্যা গভর্নমেন্ট নিজের সরকারটাই সাফিসিয়েন্ট, এবং ইন্ডিভিজুয়াল একাডেমি আছে, ছত্তিশগড়ে আছে, বিহার পর্যন্ত করছে, ব্যাঙ্গালোর, কেরল, এগুলো ভুরি ভুরি, যার জন্য ওই স্টেটগুলো এফেক্টেড হয়নি। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু সেটা এফেক্টেড হচ্ছে। সেই একটা জিনিস প্রায় বলা হয়, ফুটবলে স্কাউটের অভাব, অর্থাৎ প্রতিভা খুঁজে বের করা লোকের অভাব, তাই জন্য ফুটবলার নাকি উঠছে না। শুধু ফুটবল কেন, সব গেমেই, মানে 100 প্রায় 150 কোটি দেশের মানুষ, কিন্তু আমরা ট্যালেন্ট খুঁজে পাই না। আমি এটা বিশ্বাস করি না যে ট্যালেন্ট নেই, ট্যালেন্ট আছে। গোলাম কিবরিয়াকে পাওয়া গিয়েছিল সেই বহরমপুর থেকে, সুমা বিশ্বাসকে রানাঘাট থেকে, জ্যোতির্ময় শিকদারকে সেই রানাঘাট থেকে, স্বপ্না বর্মন সেই জলপাইগুড়ি থেকে। তো ট্যালেন্ট 100% আছে, কিন্তু আমরা খুঁজে পাই না, বা হয়তো আমাদের খোঁজার সিস্টেমটা ঠিক নেই। এই যে খোঁজার সিস্টেমটা ঠিক নেই, এর জন্য বেঙ্গল অ্যামেচার অ্যাসোসিয়েশনের কি, অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের কি কর্তব্য আছে? দেখুন, আমি তো ওদের সঙ্গে যুক্ত নেই, বা আমি জানি না ওদের কি প্ল্যানিং চলছে বা কি প্ল্যানিং করছে ওরা, আমার ঠিক জানা নেই। তবে আগে নিজেদের ওদের পলিসি ঠিক করতে হবে যে আমরা অ্যাথলেটিক্সটা ডেভেলপমেন্টের জন্য কি করব, সেটা প্রথমে ভাবনা চিন্তা করে এগোতে হবে। তোমার মতো অ্যাথলিট কেন বেঙ্গল অ্যামেচার অ্যাসোসিয়েশন থেকে দূরে রয়েছে, অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন থেকে? না, দূরে বলতে দেখুন, আপনি যদি বলতে চান তাহলে ওখানে তো একটা সিস্টেম আছে, তাহলে তো আমাকে সেই সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। তো আমি অফিসে যে রেসপন্সিবিলিটিতে আছি, আমার অফিসে একটা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ইউনিট, তো সেখানে সেই সিস্টেমের অথরিটিরা যদি কোনো সময় বলে যে তোমাকে ওই সিস্টেমে ঢুকতে হবে, ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আমি তো আমার জবটা করছি এবং নিজে। আমরা যারা মিডিয়া, আমাদের কথাতেই বলতে পারি, আমাদের নিজেদের দোষ আমরা দেখি না, কিন্তু অ্যাথলেটিক্সে কি আমরা গুরুত্ব দিই? মিডিয়াতে কি গুরুত্ব পায়? খুব কম। তোমার সময় কি পেতো? আমার সময় পেতো।
এটাও ঠিক যে আমার সময় পেত। আমার সময় কিন্তু প্রিন্ট মিডিয়া, যদিও এখন প্রিন্ট মিডিয়ার অনেক মানে রমরমা কমে হ্যাঁ, গেছে, তারপরে ইলেকট্রনিক মিডিয়া তারা কিন্তু যেত কভার করতে। এখন কিন্তু আমি জানি না, হয়তো যোগাযোগের কারণে হয় না বা ভালো পারফর্মার নেই সেই জন্য হয় না। এবার খুব স্বাভাবিক, আপনি যখন একটা মিডিয়া আসবে সে তো দেখবে তার প্রোডাক্টটা বিক্রি হওয়ার দরকার আছে, তো সেও তো ব্যবসা করছে। সবাই তো আর ওই ভাই বন্ধু হিসাবে একদিন যাবে, রেগুলার তো যেতে পারবে না। তো নিশ্চয়ই তারাও সেরকম ভাবছে যে স্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কভারেজ করার থেকে আমি সিএফএল কভার করবো ফার্স্ট ডিভিশন, তাহলে আমার বেশি মাইলেজ হবে। তোমাকে ইদানিং কালে দেখা যায় ফুটবলের বিভিন্ন অনুষ্ঠানে, এবং ফুটবলের বিভিন্ন অনুষ্ঠানে তুমি যাও, তো পারফর্মের অভাব বলছো, এই পারফর্মার তৈরি করার জন্য তোমার কি কোনো ভূমিকা রয়েছে? মানে ফুটবলে? না, ফুটবলে না, এমনি অ্যাথলেটিক্সে। অ্যাথলেটিক্সে আমার নিজস্ব উদ্যোগে আমি একটা একাডেমি করেছি রানাঘাটে, নন ডেসিডিয়াল একাডেমি, এবং আজ 10-12 বছর হয়ে গেল। আজকের দিনে এসে আমি রেজাল্ট পাচ্ছি। এই যে লাস্ট স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে 5টা গোল্ড হয়েছে। একটা ছেলে 100 মিটারে তিপন দাস বলে, ও স্টেট চ্যাম্পিয়নশিপ রেকর্ড করেছে 10:05-এ। তো আমি আমার ন্যূনতম মানে ক্ষমতার মধ্যে যেটুকু পারছি চেষ্টা করছি অ্যাথলেটিক্সকে ডেভেলপমেন্ট করার। কারণ আমার মনে হয় যে আমি অ্যাথলেটিক্স থেকে অনেক কিছুই পেয়েছি, এখন টাইম এসে রিটার্ন দেওয়ার। তো সেই জন্যেই নিজের ক্ষুদ্রতম প্রচেষ্টায় ওটা করছি। তো এই যে তুমি করছো, এটা যদি অর্গানাইজ ওয়েতে হতো, অর্থাৎ যদি বেঙ্গল অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন একটা আমব্রেলা থাকতো তার উপর, তাহলে কি এটা ভালো হতো না? দেখুন, শুধু বেঙ্গলকে নিয়ে কেন, এটা ওয়াই নট ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া, মানে রাইট। ইন্ডিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন বলুন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বলুন, আজকে জেএসডব্লিউ বলুন, আজকে রিলায়েন্স বলুন, আমি এখন আপনারা দেখতে পাবেন বিভিন্ন কর্পোরেট আসছে স্পোর্টসে, খুব ভালো কথা। কিন্তু এটা ভাবতে হবে, আজকে রিলায়েন্স যদি শুধু বোম্বেতে একটা সেন্টার অফ এক্সেলেন্সি খুলে রাখে সেটা কিন্তু হবে না। খুব টেকনিক্যালি বিশেষভাবে ভাবতে হবে। সেন্টার অফ এক্সেলেন্সিতে আপনি কাকে নিচ্ছেন? যে ছেলেটা ন্যাশনাল ফার্স্ট হচ্ছে। দেখুন, মানে খুব টেকনিক্যালি ব্যাপার। একটা ছেলে, আমার ছেলেটাই ধরুন 10:05-এ দৌড়াচ্ছে, ন্যাশনালে গিয়ে কথার কথা ফার্স্ট হলো। রিলায়েন্স মনে করলো আমরা ওকে আমাদের প্রজেক্টে ঢোকাবো, খুব ভালো কথা। এইবার দেখা যাচ্ছে ছেলেটা যে 10-7-এ এই বয়সে দৌড়াচ্ছে, খুব ভালো কথা, এবং ফার্দার ডেভেলপমেন্টের জন্যে যেটা দরকার সেটা হচ্ছে 3 বছর পরে দেখছে ওরা পারছে না। কেন পারছে না? এটা আমি একজন অ্যাথলিট হিসেবে বলছি। সেটা হচ্ছে, আপনি যখন আমি মানছি আপনাদের যে ক্রাইটেরিয়া 10:05 করেছে, 10:05-এর জন্য আপনি নিচ্ছেন, কিন্তু তার থেকেও বেশি ক্রাইটেরিয়া আপনি দেখুন ফার্দার ডেভেলপমেন্টের জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেটা ওর মধ্যে আছে কিনা, আর সেটা ডেভেলপ করা হয়েছে কিনা। সেটা কি? 1 নম্বর হচ্ছে রানিং টেকনিক। একটা মেয়ে দৌড়াচ্ছে, কেউ হাত দিয়ে এরম করে দৌড়াচ্ছে, সেটা তো হতে পারে না। কেউ মাথা গুজে দৌড়াচ্ছে না, তাহলে প্রপার রানিং অ্যাকশন করতে একটা হবে, টেকনিক দিতে হবে। প্রপার রানিং অ্যাকশন করতে হবে। এবং ইন্ডিয়াতে কোচিংয়ে সব গেমে কোচিংয়ে একটা বড় প্রবণতা, অ্যাথলিট নষ্ট হয়ে যায়, যে কোনো অ্যাথলিট নষ্ট হয়েছে, সেটা হচ্ছে ওভারলোড। আমি 10:05-এ দৌড়ানোর জন্য আমি হয়তো 16 বছরের ছেলেটাকে এত লোড দিলাম, সে 10:05-এ রিচ তো করে গেল 16 বছরে, কিন্তু 26 বছরে গিয়ে দেখা গেল 11 সেকেন্ডে দৌড়াচ্ছে, যেখানে তার 10:00-তে দৌড়ানোর কথা। তাহলে যেমন আজ থেকে 20 বছর আগে আমি কিউবাতে গিয়ে যে আমব্রেলা সিস্টেমটা দেখেছি, যে রিলে ব্যাটনের মতন সিস্টেম দেখেছি, কিউবাতে একজন চিফ কোচ অ্যাথলেটিক্সের, হি ইজ অল ইন অল। সে ন্যাশনাল ক্যাম্পের শিডিউল করে, সে কলেজ, তারপরে হচ্ছে জুনিয়র ন্যাশনাল ক্যাম্পের শিডিউল করে, সে ইউনিভার্সিটির শিডিউল করে, সে স্টেট লেভেলের শিডিউল করে, সে কমিউনিটি লেভেলের, মানে ওদের যে পাড়ায় যে কমিউনিটি কোচিং হয় সেই কোচিং এর প্যাটার্নটাও তার কোচিং প্যাটার্ন অনুযায়ী। হ্যাঁ, এবার আমার বক্তব্য, আজ জেএসডব্লিউ বা রিলায়েন্স ফাউন্ডেশন তারা কেন সাব সেন্টার খুলছে না? তারা কেন প্রোডাকশন তৈরি করছে না? প্রোডাকশন তৈরি করবে কখন? যখন তুমি অ্যাথলেটিক বেসিক্যালি শুরু হয় 14-15 এ, তাহলে তুমি পশ্চিমবাংলায় 4টে সাব সেন্টার করো না অ্যাথলেটিক্সের, যে ভাই তোমার সঙ্গে আমার কোলাবোরেশন হলো, আমরা সাব সেন্টার করছি, তোমাকে আমি 20টা বাচ্চা দেবো। আমার যে গাইডলাইন কোচিং এর,
তোমরা তো এত পয়সা খরচ সেই করছো, সেটা ফলো করবে। তুমি ক্লিনিক করো, কোচিং ক্লিনিক করো, তারা কোচেরা রাইট জিনিসটা শিখুক, এবং তাদেরকে বারবার কাউন্সিলিং করা যে ওভারলোড নয়, এই ছেলেটা তোমার সঙ্গে আমার মানে তোমার পার্সোনাল কিছু নয়। আমাদের এখানে কোচেরা নিজেদের, হ্যাঁ হ্যাঁ আমি কোচিংয়ে সাকসেস হবো বলে আমি তাড়াতাড়ি করে করিয়ে দিই, কিন্তু সেটা তো নয়। চন্দন বাউরি বলে একটি ছেলে ছিল, সবাই বলতো আশ্চর্যকর ভালো, কোথায় গেল, হারিয়ে গেল, শুধু এইসব ভুলের জন্য। আচ্ছা, এই যে ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো সংশোধন করার জন্য আমি জানি যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা সময় হেল্প অফ দ্য অ্যাফেয়ার ছিলেন পিলাভুলাকান্দি থেকে পারামবীর উষা বা পিটি উষা। পিটি উষা কি কিছুই করেননি? তিনি তো নিজে একজন অ্যাথলিট ছিলেন। না, আমার কথা হলো যে পিটি উষা কি করছে সেটা আমি না জেনে কিছু বলবো না, বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কি ডিউটিজ আছে বা কি ওরা করছে সেটাও আমি জানি না, না জেনে কথা বলা উচিত না। আমার মনে হয় এই ধরনের জিনিসগুলো না মানে একদিনে হবে না বা এক বছরে হবে না, এবং যারা আমাদের মতন কিছু স্পোর্টস পার্সন আছে, আবার কুন্তল স্যারের মতন কিছু কোচ আছে, যখন তোমরা কোনো ভাবনা চিন্তা করছো বা পলিসি বানাচ্ছ, তখন আমার মনে হয় আমাদের মতন মানুষদের মতামত না নাও, আমাদের ভিউ নেওয়ার প্রয়োজন আছে। আজকে 10টা হেপ্টাথলিটকে যদি তুমি ভিউ নাও যে কিভাবে কম্বাইন্ড ইভেন্ট আমরা ডেভেলপ করব, আমি আমার একটা ভিউ দেবো, যে সবাই একটা ভিউ দেবে, প্রমিলা একটা ভিউ দিচ্ছে, সেই ভিউটার মধ্যে থেকে তুমি তোমার নিজের ভিউটা বলো, মতামতগুলো বলো, দেখো নিশ্চয়ই একটা সলিউশন। কিন্তু এই যে তোমরা দূরে সরে আছো, কুন্তল রায়ের কথাই বলছি বা তোমার কথাই বলছি, তোমরা খানিকটা দূরে সরে আছো, এটা কারণটা কি? দূরে তো সরে নেই, কোথায় দূরে সরে আছি? আমি যে বললাম আমি আমার নিজের মতো করে করছো, কিন্তু হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছি, কাউরের মনে হয়েছে সাহায্য করছে, যেমন জোম্যাটোর একটা উইং আছে হাঙ্গার সিরো, ওরা আমার বাচ্চাদের খেতে দেয়, সেরকম ভাবে ব্রেথ ওয়েট আছে, কিছু ইকুইপমেন্ট দিচ্ছে, এরকম ভাবে করছি নিজের প্রচেষ্টায়। তবে গভর্নমেন্ট যদি এই একাডেমি করার ভাবনা চিন্তা আরো বেশি করে ভালো হয়। কুন্তল স্যারও তাই নিজের মতন করে চেষ্টা করছে, নিজের ক্যাম্প করছে। তো আমার একটা প্রশ্ন রয়ে গেছে সময়, সেটা হচ্ছে যে তুমি হেপ্টাথলনে প্রচন্ড ভালো করেছিলে, এবং হেপ্টাথলন আমরা জানি যে মাদার অফ স্পোর্টস, এবং 7টা ইভেন্ট করতে হয় 2 দিনের মধ্যে। তো এই যে হেপ্টাথলন তুমি করেছিলে 7টা ইভেন্টে, এই 7টা ইভেন্টের মধ্যে দিয়ে তুমি কি একটা ইভেন্টকে বেছে নিতে পারো না কোনো একটা এক্সেলেন্স করার জন্য? না দেখুন, আমাদের দেশে মানে আমরা কখন কোচেরা কনসেন্ট্রেট করি, যে দেখুন কুন্তল স্যার তো বেসিক্যালি ডক্টরেট ইন জাম্পস, তো উনি যখন আমাকে পেলেন, একজন ভালো স্ট্রাকচারাল আমি, ভালো ফিজিক্যাল আমি, যাকে দিয়ে দেওয়া যায়, তিনি কিন্তু কনসেন্ট্রেট করলেন কম্বাইন্ড ইভেন্টে। সিমিলারলি তাই আমাদের দেশে অ্যাথলিট যেরকম গ্রুমিং হয়, কোচেদেরও আমার গ্রুমিং সেরকম হয়। এইবার এখনকার দিনে স্পেসিফিকেশন হচ্ছে, কিন্তু সেই স্পেসিফিকেশনটা আপনি গ্রাসরুট লেভেলে কি করে করবেন সেটা তো বেঙ্গল অ্যামেচার অ্যাসোসিয়েশনের যে স্টেট মিট হয়, সেই স্টেট মিটটা দেখে আমাদের এখন দুঃখ হয়। এই জন্য দুঃখ হয় যে আমরা দেখেছি সেই রমরমা যখন তোমরা হেপ্টাথলন করতে বা সেই জিনিসটা করতে, এইটার অবস্থা এরকম হলো কেন? এটা তো যারা দায়িত্বে আছে তারাই বলতে পারবে, ওরা কি ভাবছে, ওরা কি করছে, কেন হচ্ছে সেটা তো বলতে পারবে। আমরা সুমা বিশ্বের সাথে কথা বললাম, সুমা বিশ্বের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, এবং অ্যাথলেটিক্স যে মাদার অফ অল স্পোর্টস বলা হয় সেই বিষয়টি নিয়ে সুমা আমাদের জানালেন তার উপলব্ধির কথা। ধন্যবাদ সুমা আমাদের সঙ্গে নরম সাজেস্টে থাকার জন্য। নমস্কার।